ভারত সরকারি কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন অনুষ্ঠান যারা দেখছেন সেই কৃষক বন্ধুরা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষি জগতের যে বিশাল ভাণ্ডার তার নানান খুঁটিনাটি তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি। এমন কিছু বিষয়ের উপর আমরা আলোকপাত করি সেগুলো কিন্তু আপনাদের অজানা হলেও আপনারা জেনে যান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা এই উত্তর আধুনিক সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে লাল কাঁকুড়ে মাটির যে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে জৈব পদ্ধতিতে চাষ কতটা উপযুক্ত। আমাদের সঙ্গে এ বিষয়ে বিশদে জানানোর জন্য আছেন ডক্টর পার্থসারথী মুন্সী, প্রফেসর অফ হর্টিকালচার, অধ্যক্ষ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। যেটা আমি শুরুতেই বললাম যে কতটা প্রাসঙ্গিক, তো নিশ্চয়ই কি কি কারণে এই বিস্তীর্ণ অঞ্চলে জৈব পদ্ধতিতে চাষ সম্ভবপর হয় বা হবে? জৈব পদ্ধতিতে চাষের যে আমাদের যে সমস্যা বা সম্ভাবনা, দু একটা কথা বলতে গেলে আমি প্রথমে দু একটা ভূমিকা হিসাবে দু একটা কথা বলতে চাই। ভারতবর্ষ, আমরা সবাই জানি যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং 58% মানুষ আমাদের জনসংখ্যার মধ্যে এই কৃষিতে নিযুক্ত আছেন। এবং আমাদের যদি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি যেটা ইংরেজিতে বলে থাকি, তাতে মানে আমাদের কৃষির যে অনুপাত শতাংশ হিসাবে সেটা হচ্ছে 14.6। তা এখন বর্তমানে আমাদের নতুন এই যে গ্লোবালাইজেশন বলুন বা নতুন অর্থনৈতিক বা মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং, তাতে কৃষির উপর চাপ পড়েছে। তা সেই চাপের উপর রেখে আমাদের দুটো পদ্ধতি আমরা অবলম্বন করতে চলেছি। একটা হচ্ছে গতানুগতিক চাষ, একটা হচ্ছে জৈব চাষ। গতানুগতিক চাষ হচ্ছে যে আমরা যেমন রাসায়নিক সার, তারপরে কীটনাশক ওষুধ ব্যবহার করে থাকি। সাধারণ চাষিরা এখন কিন্তু এটাই করেন, কারণ এক্ষেত্রে সরকার এদের পিছনে আছেন, রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো এদের পিছনে আছেন। আর জৈব চাষ যেটা খুবই উপযোগী, কিন্তু সেটা হচ্ছে খুব স্থায়ী পদ্ধতি। রাসায়নিক যেটা গতানুগতিক চাষে যেমন আমরা ফলনটা পেলাম, কিন্তু স্থায়ী নয়। আর জৈব চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা করে, মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং স্থায়ীভাবে উৎপাদন করে। তা আমাদের দেশে কিন্তু 1950 থেকে কিন্তু জৈব চাষের প্রচলন ছিল। 60-এর দশকে আমাদের যখন খাদ্যের খুব অভাব হলো, তখন গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব যখন শুরু হলো, তখন থেকেই কিন্তু রাসায়নিক সারের প্রাদুর্ভাব দেখা গেল, কীটনাশক ওষুধের ব্যবহার দেখা গেল। আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে ধরুন 1950-51 সালে আমাদের উৎপাদন ছিল 51 মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্যে। সেটা 2003-04-এ দাঁড়ালো 215 মিলিয়ন মেট্রিক টন। কিন্তু এই চাষ ব্যবস্থা করতে গিয়ে চাষিরা কিন্তু অনেক সমস্যায় পড়ছেন, কারণ এটা খুব খরচ সাপেক্ষ এবং লোন নিতে হচ্ছে, ধার নিতে হচ্ছে। অনেক সময় তারা ঋণ শোধ করতে পারছেন না এবং সেই কারণে অনেকে সুইসাইডও করছেন। তা আমাদের মতে হচ্ছে আমাদের সব কিছু তো পরিবর্তন, তা আমাদের পরিবর্তিত হয়ে আমাদের জৈব চাষের দিকে এগোতে হবে। তার কারণ হচ্ছে প্রথমত পরিবেশ, আর হচ্ছে মাটির স্বাস্থ্য, এইগুলো, এবং উৎপাদন স্থিতিশীল, ইংরেজিতে যাকে বলে সাস্টেনেবল। এই যে একটা প্রসঙ্গ আপনি বলছেন যে উৎপাদনটা খুব স্থিতিশীল, কিন্তু অনেক সময় দেখেছি যে আমাদের এই অঞ্চলে কৃষক বন্ধুদের কাছ থেকেও আমরা জানতে পারি, তারা প্রায় খুব হুতাশ করেন যে আমরা যতটা উৎপাদন পাওয়ার কথা জৈব পদ্ধতিতে পুরোপুরিভাবে চাষ করলে ততটা পাচ্ছি না। তো এইখানে যদি আমি জৈব বা অজৈবর সঙ্গে একটা তুলনামূলক ঠিক একটা লাইন টানি, তাহলে সেই চিত্রটা ঠিক কীরকম? আচ্ছা, আমি প্রথমে দু একটা কথা বলতে চাই। যেমন ধরুন গুণগত মান, আমরা যেটা আমরা ফসল যেটা উৎপাদন করব সেটা তো আমরা খাই, তো তার যেমন অজৈব সারে যেটা আমরা করি সেটা দেখা যাবে তার মধ্যে ধাতুর পরিমাণ, ইংরেজিতে দেখা হেভি মেটাল, নাইট্রাইট, নাইট্রেট, এদের অতিরিক্ত থাকার জন্যে আমাদের অনেক কিছু অসুখ বিসুখ করে। আবার
আমরা যে সারটা দিই সেই সারটা 50% মতো আপনার তার এফিসিয়েন্সি থাকে, আর বাদবাকিটা নষ্ট হয়। কিন্তু তারপরে কেমিক্যাল রাসায়নিক সার ব্যবহার করলে অনেক সময় জীবাণুদেরও ক্ষতি হয়, তারা পুরোপুরি কাজ করতে পারে না মাটিতে, যেটা সংমিশ্রণ করে যেটা গাছে নিয়ে যাবে খাবারটা। কিন্তু জৈব চাষের ক্ষেত্রে দেখা যায় যে তাতে যে খাবারটা যেটা পাই তার মধ্যে ধরুন ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, তারপরে ধরুন হরমোন এবং ক্যান্সারের প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট আজকাল বলে না অনেকে, সেগুলোতেও তার পরিমাণও দেখা গেছে গুণগত মানে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনি বললেন হাউতাস করছেন, তার কারণ হচ্ছে রাসায়নিক সারে হয়তো সঙ্গে সঙ্গে চটজলদি তার ইয়েটা পেলো, ফলটা। কিন্তু আমি একটা উদাহরণস্বরূপ ধরুন প্রথম বছর পেলো, কিন্তু দেখা যায় 2 বছর 3 বছর 6 বছরে কমতে আরম্ভ করলো। কিন্তু চাষি এখানে যেটা চাষিরা যেটা মানে অনেকেই বুঝতে পারেন না, আপনার জৈব সার ব্যবহার করলে দেখবেন 5-6 বছর থেকে যে আমরা উৎপাদনটা পাবো রাসায়নিক সারকে হার মানাবে এবং তখনই সেটা লাভজনক হবে। আমরা প্রথমে 2-1 বছর দেখি হয়তো ভাবি যে হচ্ছে না, সেটা নয়, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, যে ধৈর্য ধরতে হবে। আরেকটা জিনিস বলছি যে জৈব সারে আমরা, রাসায়নিক সারে আমরা গাছকে সার দিই খাওয়ার জন্যে, আর জৈব সারটাকে আমরা মাটিকে সার দিচ্ছি। এইটাই হচ্ছে তফাৎ। কি কি উপাদান ব্যবহার করা হয় জৈব চাষের? জৈব চাষের ক্ষেত্রে আমাদের এখন একটা জিনিস ভাবতে হবে যে যখন সবুজ বিপ্লব হয়েছিল তখন কিন্তু রাসায়নিক সার আমরা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এখন আমাদের স্বয়ংসম্বর হয়েছি, আমরা আস্তে আস্তে আমরা গুণগত মানের দিকে এগোচ্ছি, যেটা সব দেশেই করে, বাইরের দেশেও করছে। যেমন আমরা যদি খাবার যদি বলতে চাই, আর প্রথমে হচ্ছে কি ধরনের পেতে পারি আমরা পুরোপুরি রাসায়নিক সারকে যদি বিকল্প হিসাবে জৈব বলছি না, কমাতে চাচ্ছি, কমিয়ে তারপরে সেই দিকে আসবো। আমাদের একটু সময় নেবে এটা। আমি যেমন বলতে পারি যে আমাদের যেখান থেকে আমরা গাছের খাদ্য পেতে পারি, যেমন গোবর সার, তারপরে আপনার পোলট্রি সার, শুয়োরের থেকে সার হতে পারে, তারপরে আবর্জনার থেকে সার হতে পারে, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার একটা খুবই ব্যবহার হচ্ছে আমাদের ভবনেও। আমরা এই ব্যাপারে গবেষণা করি এবং ট্রেনিংও দিয়ে থাকি। তারপরে হাড় গুঁড়ো, তারপরে ধরুন মাছের হাড় গুঁড়ো, তারপরে রক্ত থেকে সার হয়। তারপরে সবুজ সার, জমি তৈরির আগে সবুজ সার গাছ লাগিয়ে দিলাম, তারপরে তাকে চষে দিলাম। তারপরে জীবাণু সার এটা আজকাল খুবই ব্যবহার হচ্ছে, আপনার দেখা গেছে এটা করে অনেক লাভবান হচ্ছে। আপনারা ছবিতেও কিছু কিছু আমরা দেখাতে পারি। হ্যাঁ, আবার এই সব সারের মধ্যে যেমন ধরুন ফসফেট ঘটিত সারও আছে, ছাই থেকে আমরা পটাশ পেতে পারি, হাড় থেকে আমরা ফসফরাস পেতে পারি। এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে রাসায়নিক সারকে কমিয়ে জৈব সারের দিকে এগোতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। খুব ধীরে ধীরে এগোতে হবে, কিন্তু ফলস্বরূপ যেটা আমরা পাবো সেটা অত্যন্ত স্থিতিশীল। এটা আপনার কথা থেকে বুঝতে পারলাম। এবারে একটু কৃষক বন্ধুদের আপনার মাধ্যমেই জানাতে চাই যে এই জৈব চাষ পদ্ধতির মূল নীতিগুলো কি কি? হ্যাঁ, মূল নীতি হচ্ছে আমরা প্রথমত ধরুন জৈব যে পদার্থ তাদের দিয়েই আমরা কাজ করব, যেমন খাদ্য থেকে শুরু করে, তারপরে ধরুন কীটনাশক ওষুধ ব্যবহার না করে, যেমন চন্দ্রমল্লিকার থেকে আমরা জৈব কীটনাশক ওষুধ পেতে পারি, নিম থেকে পেতে পারি, সেগুলো ব্যবহার করতে পারি। তারপরে শত্রু পোকা দিয়ে কন্ট্রোল করতে পারি আমরা। হ্যাঁ, তারপরে কিছু ট্র্যাপ আছে, হ্যাঁ, লাইট ট্র্যাপ, এইসবভাবে ছবিতে এগুলো সব দেখানো হচ্ছে। এইভাবে এগোনো যেতে পারে। হ্যাঁ, আর আমাদের এটা বললাম আমরা প্রথমত খাদ্য বললাম, নিউট্রিশন যেখান থেকে পাবো, তারপরে বললাম যে কি করে পোকা রোগ দমন করতে পারি। এবার আমরা পরিচর্যায় কিছু কিছু ব্যাপার আছে, ছবিতেও আমরা দেখানোর চেষ্টা করছি। মালচিং করতে হবে, তারপরে কভার ক্রপ করতে হবে, এইভাবে। কিন্তু যেহেতু আমাদের এই শুকনো ড্রাই ওয়েস্টার্ন ট্র্যাক্ট বলে ইংরেজিতে, শুকনো পশ্চিমাঞ্চল, যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুরের কিছু অংশ, জলের কিন্তু অভাব, এবং সেই ওয়াটার হারভেস্টিং ইংরেজিতে বলে যেটা,
তাকে কিন্তু জল আমাদের যখন বৃষ্টি পড়বে তাকে আমরা স্টোর করে রাখতেই হবে, এটাই হচ্ছে একমাত্র উপায়। একটা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুদিন ধরেই যে আবহাওয়ার অসম্ভব খামখেয়ালিপনা, বিশেষ করে এবছরের দিকে যদি তাকাই, বৃষ্টি নেই, কালবৈশাখী কি জিনিস আমরা ভুলেই গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলে, যেটা আপনি বলছেন খুব ড্রাই ওয়েস্টার্ন ট্র্যাক, সেখানে এই চাষ কতটা উপযুক্ত? না দেখুন, এই আমরা দেখেছি, আমি যদি ফসলের উদাহরণ দিয়ে বলতে চাই, যদি যেমন কিছু কিছু আমরা গবেষণালব্ধ ফল যেটা পেয়েছি, কিছু কিছু ফসল যেগুলো মানে এই বৃষ্টি কম হচ্ছে এবং আমরা জৈব চাষে করে ভালো পেয়েছি। যেমন ধরুন লতানো যে গাছগুলো হার্ড বলে, যে আমি যেমন বলতে পারি আপনাকে পুদিনা, হ্যাঁ এখানকার জন্য ভালো জৈব দিয়ে করা যায়। তারপরে কারি পাতা, এটা আজকাল এগুলো চলে। তারপরে ধরুন ব্রাহ্মী শাক, এটা একটা মেডিসিনাল প্ল্যান্টও বটে, হ্যাঁ ভেষজ। এবার শাকসবজির মধ্যে আসছে শাকসবজি, শাক জাতীয় হতে পারে, সজনে হতে পারে, কুমড়ো শশা জাতীয় হতে পারে, তারপরে আলু, টমেটো, বেগুন, আর ফুলকপি, ব্রকলি, সবুজ ফুলকপি বলে একে, এটা খুব গুণ তার বেশি আছে। আজকাল অনেকেই দেখবেন বাজারে ব্রকলিটা, এখানেও আমাদের শান্তিনিকেতন অঞ্চলেও দেখা যায়, এটা খাওয়াও ভালো, এগুলো খুব ভালো ফল পাওয়া গেছে। ফলের মধ্যে আপনি পেঁপে, তারপরে আপনার বেল, তারপরে আতা, তারপরে আপনার বেদানা, হ্যাঁ তারপরে কাজু বাদাম, মুসাম্বি, এগুলো হতে পারে। মশলার মধ্যে হলুদ, তারপরে যেগুলো আমরা শস্য মানে বীজ জাতীয়, যেমন আপনার ধরুন ধনে, তারপরে জিরে, এগুলো আজকাল তো দেখবেন বড় বড় দোকানেও বিক্রি হয় যে অর্গানিক্যালি প্রডিউসড, এবং দামও তার বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের ঠিক মতো করতে পারলে কিন্তু চাষি ভাইরা অনেক দামও পেতে পারেন তাদের। এই যে এই অঞ্চলে যে চাষিদের যে অবস্থা, যাদের মানে তারা একটুখানি পিছিয়ে আছে চাষবাসের দিকে, ধানটাই এটা মূল এদের লক্ষ্য। হ্যাঁ, কিন্তু আমাদের সব পাল্টাতে হবে এবং ডাইভার্সিফিকেশন বলে ইংরেজি, সেটা করতে হবে। আলোচনার একদম শেষে আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানবো যে যারা খুব প্রান্তিক চাষি বা মোটামুটিভাবে যারা চাষ করছেন, আপনি সামগ্রিকভাবে তাদের কাছে কি বলবেন জৈব চাষ সম্পর্কে? আমাদের এই অঞ্চলের সম্ভাবনা কতটুকু এবং তারা কিভাবে আগ্রহী হবেন? ঠিক, প্রথমেই আমি গোড়ায় বলেছি যে আমাদের দেখতে হবে যে আপাত দৃষ্টিতে লাভ না, প্রকৃতিতে কি করে লাভ হচ্ছে, তার মানে সাস্টেনেবিলিটি, মানে স্থায়ীভাবে কি হচ্ছে। প্রথমে 5-6 বছর হয়তো তারা কম পেতে পারে, এবং তারা যদি এই পদ্ধতিতে পড়ে তাহলে তারা লাভজনক হবে। এবং অনেকেই অনেক কিছু জানে না, আমরাও চেষ্টা করছি বিভিন্ন ক্লাবের মাধ্যমে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তাদের কাছে এটা পৌঁছে দিতে হবে, তাদের শিক্ষিত করতে হবে। আমাদের ভবনেও তাদের ট্রেনিং আমরা দিই। আর যেটা করতে হবে, এইগুলো যেহেতু একটা মানে রপ্তানির সুযোগ আছে, কিন্তু রপ্তানি যদি ঠিক মতো যদি না হয় তাহলে কিন্তু ফেরত আসবে। আপনার কিছুদিন আগেই কাগজে দেখেছেন আলফানসো আম ফেরত চলে এসছে। ঠিক মতো কোয়ালিটি কন্ট্রোল, যেটা গুণগত মান, তা না হলে কিন্তু আমরা রপ্তানি করতে পারবো না। আর আমি চাষি ভাইদের কাছে একটা আমাদের অনুরোধ হচ্ছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মর কাছে কি রেখে যাব সেটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আমি আজকে যে বোরো চাষ করে যাচ্ছি, জল আমরা শেষ করে দিলাম, আমরা বেঁচে গেলাম, তারপরে যারা আসছেন তাদের জন্য কিছু রাখার জন্যে জৈব সারে জৈব চাষটা করুন। আমরা আপনাদের পিছনে আছি, আমাদের ভবন, আমাদের সবাই, আমাদের মাস্টারমশাইরাও আছেন, তারা ভালোভাবে আপনাদের শিক্ষাও দিতে পারবেন, ট্রেনিংও দিতে পারবেন। আপনারা এগিয়ে আসুন, আশা করি ভুল পথে যাবেন না। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ডক্টর পার্থসারথী মুন্সী। যা বললেন, যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওরা, শুধুমাত্র কৃষক বন্ধুদের একটা কথাই বলবো যে আপনাদের আজ হাতটা খুব শক্তভাবে ধরতে হবে, তাহলে ভাবি কাল, অর্থাৎ আপনার আগামী প্রজন্ম কিন্তু সেই সাহায্যটা পাবে। এবং তারা দেখবেন এই যে চিরাচরিত পদ্ধতির পাশাপাশি যে নতুন পদ্ধতির কথা উনি বললেন, জৈব চাষ পদ্ধতি, সেটা সম্পর্কে যদি একটু সজাগ হন, একটু যদি বিষয়টাকে নিয়ে ভাবেন, তাহলে আগামী দিনে হয়তো আপনি অনেক বেশি লাভবান হবেন। যে হতাশার ছবিটা আজ দেখতে পাই, ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠবেন। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা জানি আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় ডাল শস্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। তাই আজ আমরা আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি ডাল শস্যের মধ্যে অড়হরের চাষ কি। আর এই অড়হর চাষ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজ আমরা আমাদের মধ্যে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি ডক্টর অর্জুন কুমার গড়াইকে, যিনি সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু সিউড়ি। আমরা প্রথমেই নমস্কার অর্জুনবাবু, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ডাল শস্যের যে সামগ্রিক গুরুত্ব সেই বিষয়টি সম্পর্কে। দেখুন, ডাল শস্য আমাদের খাদ্য তালিকায় সত্যি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমরা ভাত রুটি খেয়ে শুধু কার্বোহাইড্রেট পেতে পারি, কিন্তু যেটা প্রোটিন আমাদের খুবই দরকার আমাদের শরীরের জন্য, ডাল শস্য থেকে কিন্তু আমরা সেই উদ্ভিজ্জ প্রোটিনটা পাই। যে কোনো সব রকম ডাল শস্যের যদি বিচার করা হয় 18 থেকে 25% আমরা প্রোটিন পেতে পারি। আচ্ছা। এবং বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড যা আমাদের শরীরের গঠনের জন্য খুবই দরকার, সেগুলো আমরা ডাল শস্য থেকে পাই। এটা তো গেল আমাদের একরকম আমাদের শারীরবৃত্তীয় চাহিদা মেটানোর জন্য। কিন্তু ডাল শস্য চাষটা আমি আর একটা জিনিস বলবো চাষি ভাইদের বিশেষ করে, আমাদের দিনের পর দিন শুধুমাত্র সিরিয়াল বা দানা শস্য জমিতে চাষ করে আসছেন চাষি ভাইরা। ডাল শস্য চাষ করলে আমাদের যেটা শস্য পর্যায় সেটা কিন্তু মেনটেন হয়। আচ্ছা। তার ফলে কি হয়, মাটির যে গুণাগুণ বা স্বাস্থ্য সেটা কিন্তু বজায় থাকে। আচ্ছা, সুতরাং যে কোনো চাষই করুন না কেন কৃষক বন্ধু, মাঝখানে একটা ডাল শস্য চাষের জন্য আপনি বলছেন অবশ্যই একটা ডাল শস্য করতে হবে। তো এই যে খাদ্য গুণগুলির কথা বললেন, সেগুলো সবই কি আমরা অড়হর চাষের ক্ষেত্রেও পেতে পারি? হ্যাঁ, অবশ্যই, যে কোনো ডাল শস্য চাষ করলে আমরা পেতে পারি। আচ্ছা। অড়হরও এর ব্যতিক্রম নয়। আচ্ছা, তো এবারে আপনার কাছে আমরা জানতে চাইব যে অড়হর চাষের জন্য কি ধরনের জমি প্রয়োজন? অড়হর চাষের জন্য চাষি ভাইরা যে জমিগুলো ব্যবহার করবেন, যদি উর্বর দোআঁশ মাটি বা বালি দোআঁশ মাটি যে জমিগুলো, সেইগুলো যদি বেছে নেন চাষি ভাইরা, বা আমাদের বীরভূম বা যেসব রাঢ় বঙ্গের যেসব লাল কাঁকুড়ে মাটি এলাকা আছে যেখানে অন্যান্য চাষ বিশেষ করে হয় না বা হলেও ফলন ভালো পাওয়া যায় না, অড়হর চাষটা করলে সেই সব জমিতে কিন্তু ভালো ফলন পেতে পারি। তবে মাটির দিক থেকে বলবো যে কাদা মাটি বা এঁটেল মাটি যুক্ত জমিতে কিন্তু চাষি ভাইরা অড়হর চাষ করতে যাবেন না। কারণ হচ্ছে অড়হর যদি এঁটেল মাটিতে চাষ করা হয় সেখানে জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং জল জমে গেলে এই অড়হর গাছের শিকড় অনেক দূর পর্যন্ত যায়। তার ফলে কি হয়, মানে শিকড় অক্সিজেন পায় না, গাছটা কিন্তু বিভিন্ন রকম রোগ বা বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালাতে ব্যর্থ হয় এবং গাছ মারা যেতে পারে। আচ্ছা, তো মূলত এই দোআঁশ, বেলে দোআঁশ এরকম মাটি বা লাল কাঁকুড়ে মাটি হলে ভালো হয়। আচ্ছা, তো এই অড়হর চাষের জন্য কোন সময়কে নির্বাচন করতে হবে? দেখুন, অড়হর চাষ দুটো মরশুমে করা যেতে পারে। এক নম্বর যেটা প্রধান মরশুম সেটা হচ্ছে খরিফ মরশুম। আচ্ছা। যেটা এই জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত চাষ করা যাবে। আর একটা চাষ হবে রবি, যেটা খুব কম এলাকায় চাষ হয়। এবং রবি মরশুমে চাষের জন্য জাতও সেরকম নেই, দু একটা আছে আমাদের পশ্চিমবঙ্গে, WB 20/105 রবি অড়হর নামে যেটা, সেটা আশ্বিনের 20 থেকে 22-এর মধ্যে কিন্তু বপন করতে হবে। আচ্ছা, যদি রবি চাষ করতে চান। আচ্ছা, তো এই যে খরিফ মরশুমের কথা বললেন, সেই সময় চাষ করতে গেলে কি ধরনের জাত নির্বাচন করতে হবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যে কোনো জাত যে কোনো সময় চাষ করলে হবে না। যেটা আমি আগেই বললাম, রবি অড়হরের যেটা WB 20/105-এর কথাটা বললাম, সেটা কিন্তু রবি মরশুমের জন্যই নির্দিষ্ট করা আছে। আচ্ছা। আর খরিফ খন্দে চাষ করতে গেলে অন্যান্য যেসব জাত আছে, উপাস 120,
B7 শ্বেতা নামে যেটা পরিচিত, B177 যেটা চুনি নামে পরিচিত, এই 3টে জাত কিন্তু আমাদের এলাকায় ভালো ফলন দেবে যদি খরিফ খন্দে চাষ করা হয়। আচ্ছা, তো যে কোনো একটা জাত নির্বাচন করলেন যেগুলো আপনি সুপারিশ করছেন, তো সেক্ষেত্রে সেই জাত নির্বাচনের পর বীজ শোধন কতটা জরুরি? অবশ্যই যে কোনো ফসলের মতো অরহর বা ডাল শস্যের ক্ষেত্রে বীজ শোধনটা খুবই জরুরি। তবে ডাল শস্য বা আমাদের যেটা আজকের আলোচ্য বিষয় অরহর, অন্যান্য ফসলে বিশেষ করে যেগুলো আমাদের দানা শস্য সেগুলোর ক্ষেত্রে শুধু আমরা পরবর্তীকালে জমিতে যাতে রোগ না আসে তার জন্য বীজ শোধন করা হয়। ডাল শস্যের ক্ষেত্রে কিন্তু রোগের ব্যাপারটা আছে, তার সাথে সাথে আর একটা জিনিস দিয়ে বীজ শোধন করতে হবে, সেটা হচ্ছে রাইজোবিয়াম ঘটিত যে কালচার, রাইজোবিয়াম কালচার, সেটা দিয়ে। এবার কোনটা দিয়ে আগে করব বীজ শোধন? একটা বললাম যে রোগনাশক ওষুধ দিয়ে বীজ শোধন, সেইটা দিয়ে আমি আগে করে নেব ডাল শস্যের ক্ষেত্রে। সেটা কি কি আমি ওষুধ ব্যবহার করব? কার্বেন্ডাজিম, চাষি ভাইরা সবাই জানেন, বাজারে ব্যাবিস্টিন, জেকেস্টিন, ধানুস্টিন এইসব নামে পাওয়া যায়। এছাড়া থাইরাম বা ক্যাপ্টান 50% যে ওষুধগুলো বাজারে আছে সেগুলো দিয়ে বীজ শোধন করতে পারি। এবার কতটা পরিমাণ দেব? কার্বেন্ডাজিম যদি দিই আমি, সেটা 2 গ্রাম 1 কেজি বিচনের জন্য, আর যেটা থাইরাম বা ক্যাপ্টান 50% বললাম সেটা 3 গ্রাম 1 কেজি বিচনের জন্য লাগবে। কিভাবে দেব? একটা কোটোতে 1 কেজি বিচন নিয়ে সেখানে 2 গ্রাম বা 3 গ্রাম যে ওষুধটা আমি দিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আচ্ছা, এটা গেল আমার পরবর্তীকালে যেসব রোগগুলো অরহরে দেখা যায় সেগুলো যাতে না আসে তার জন্য। এবার এই বীজ শোধনটা করার 7 দিন পরে আমি আরেকটা যে কালচারের কথা বললাম, রাইজোবিয়াম কালচার, এটা একটা কিছুই না, চাষি ভাইরা অনেকেই দেখেছেন, সরকারিভাবেও সাপ্লাই দেওয়া হয়ে থাকে। একটা প্যাকেটের ভেতর কালো ছাই রঙের থাকে, সেখানে অনেক ব্যাকটেরিয়া রাখা থাকে কালচারের মাধ্যমে, সেইটা দিয়ে শোধন। সেটা দিয়ে 7 দিন পরে করতে হবে, এবং এটা কিন্তু পরে করতে হবে প্রথম বীজ শোধনটা। আচ্ছা, এবং এটা ভাতের ফ্যান ঠান্ডা করে নিয়ে 1 কেজি বিচনের 1 বিঘা বিচনের জন্য যে পরিমাণ বিচন লাগে 200 গ্রাম পরিমাণে এই কালচারটা লাগবে। ভাতের ফ্যানে ভালো করে মিশিয়ে নিয়ে 1 কেজি বিচনের জন্য যদি 4 কেজি লাগে বা 10 কেজি লাগে, মোটামুটি 4 কেজির জন্য ওই 200 গ্রাম ভাতের ফ্যানে মিশিয়ে ভালো করে মাখিয়ে ছায়ে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, নিয়ে তারপরে জমিতে ছড়াতে হবে। এইভাবে দুটো বীজ শোধন করতে হবে। বীজ শোধন দরকার, দুটি পর্যায়ে করতে হবে। তো বীজের পরিমাণ কতটা দরকার হয়? বীজের পরিমাণ যেটা বললাম, আমি আগেই বললাম যে খরিফ খন্দ এবং রবি খন্দ দুটো মরশুমে চাষ করা যায়। খরিফ খন্দের ক্ষেত্রে গাছের বাড় একটু বেশি হয়, রবি খন্দের ক্ষেত্রে বাড়টা কম হয়। আচ্ছা, এবার গাছের যেখানে বাড় বেশি সেখানে তাহলে দুটো লাইনের মধ্যে দূরত্বটাও বেশি হবে, কারণ গাছগুলোর জায়গা করে দিতে হবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে বীজের পরিমাণটা বিঘা প্রতি বা যাই বলুন একর প্রতি কম লাগবে। আচ্ছা, আর রবির ক্ষেত্রে যেখানে গাছের মানে হেলথ ছোট বা গাছ ছোট হয় সেখানে দুটো সারির মাঝের দূরত্বটা কম হবে, এবং সেখানে স্বাভাবিকভাবে বিচনের পরিমাণটা বেশি লাগবে। তো খরিফ খন্দের ক্ষেত্রে মোটামুটি 1 বিঘার জন্য 4 কেজি বিচন লাগবে, আর যেটা রবি মরশুমের কথা বললাম সেখানে 8 থেকে 10 কেজি বিচন লাগবে। আচ্ছা, তো লাগানোর পদ্ধতি কেমন হওয়া উচিত? লাগানোর পদ্ধতি চাষিভাইরা যেটা করে থাকেন, আমাদের যেটা মানে আমরা যেটা বলবো লাইনে লাগানোই ভালো, পরবর্তীকালে পরিচর্যা করতে সুবিধা হয়। লাইনে লাগাতে হবে, তার আগে 2-3টে চাষ দিতে হবে এদিক ওদিক করে, যেহেতু বেলে দোআঁশ বা দোআঁশ মাটি 2-3টে চাষ দিলেই হবে। আর যেহেতু অরহরের বিচনগুলো বড়, খুব মাটি ঝুরঝুরে করার দরকার নেই। তো খরিফ মরশুমের ক্ষেত্রে লাগানোর দূরত্বটা দুটো লাইনের মধ্যে 60 সেন্টিমিটার, আর একই লাইনের মধ্যে পরপর দুটো গাছের মধ্যে 20 সেন্টিমিটার এই দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা, আর রবি খন্দে যে চাষটা আমি বললাম, রবি অরহর যেটা আশ্বিনের 20-22-এর মধ্যে লাগাতে বলেছি, সেক্ষেত্রে দূরত্বটা দুটো লাইনের মধ্যে দূরত্ব হবে 1 ফুট বা 30 সেন্টিমিটার, আর একই লাইনের মধ্যে পরপর দুটো গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার মতো।
আচ্ছা, এটা রবি মরশুমের রবি ক্ষেত্রে। মরশুমে। আচ্ছা, তো লাগানোর পদ্ধতি আমরা জেনে নিয়েছি। অরহর চাষের ক্ষেত্রে আগাছা কি কোনো রকম সমস্যা সৃষ্টি অবশ্যই করে? আগাছা আছে, কারণ আমরা যেটা খরিফ মরশুমে বিশেষ করে দেখুন, এটা লাগানোর কথা বলেছি আমি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের মাঝামাঝি, এবং এই সময় বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায় এবং মাটিতে যখন অরহর পড়লো এবং বর্ষার বৃষ্টিও পড়লো, সঙ্গে সঙ্গে কিন্তু জমিতে ঘাস উঠতে শুরু করবে। তো এই সময় প্রথম দিকে যদি ঘাসটা আমি দমন করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু পুরো ফসলটাকে চেপে দেবে, মানে সে উঠতে পারবে না, ফলন কম হবে। আচ্ছা, তো এই সময় সমস্যাও আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, মাটিতে নিড়ানি দেওয়া একটু সমস্যার ব্যাপার। তো সেক্ষেত্রে যদি ঘাসগুলো কেটেও দেওয়া যায়, যদি লাইনে লাগাই সম্ভব, তবেই যদি ঘাসগুলো কেটেও দেওয়া যায়, কোনো ক্রমে গাছগুলো উঠে গেলে কিছুদিন পরে, মোটামুটি 1-1.5 মাস পরে আর ওই অরহর গাছকে ঘাস মানে দমিয়ে দিতে পারবে না। আচ্ছা, এটা একভাবে করা যায়। আর যদি নিড়ানি চালানো যায় তো ভালোই। আর 2 নম্বর বলবো, যদি রাসায়নিকভাবে কেউ আগাছা নিয়ন্ত্রণ করতে চান, বাজারে ব্যাসালিন 45% আছে, যেটা 60 থেকে 65 গ্রাম 1 ড্রাম জলে, মানে 15 লিটার জলে গুলে লাগানোর 1 থেকে 2 দিন আগে, মানে বিচন লাগানোর আচ্ছা, স্প্রে করতে হবে, এবং 1 ড্রাম জল 8 শতক জমিতে হবে, মানে স্প্রে করতে হবে। করা যাবে। এছাড়াও স্টম্প, যেটা বাজারে পানিডা নামে পাওয়া যেতে পারে 30%, এটা ওই 1 ড্রাম জলে 75 থেকে 80 ml মতো লাগবে, ওটাও 1 ড্রাম জল 8 শতক জমিতে স্প্রে করতে হবে। এটা লাগানোর 1 থেকে 2 দিন পরে। আচ্ছা, ব্যাসালিন যেটা বললাম লাগানোর 1 থেকে 2 দিন আগে, আর এটা 1 থেকে 2 দিন পরে। আচ্ছা, তার মানে একটা বিষয় পরিষ্কার যে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাগানোর সময় কিন্তু যদি সিস্টেমেটিক ওয়েতে লাগানো যায়, সেটা অনেকটা উপযোগী হতে পারে পরবর্তী ক্ষেত্রে। তো এবারে একটুখানি পরিচর্যা আমরা খুব সংক্ষেপে জানতে চাইবো যে সার এবং সেচের দরকার কতটা থাকে? সারের দরকার যে কোনো ডাল শস্যের ক্ষেত্রে খুবই কম। অরহরের ক্ষেত্রে যেটা হেক্টর প্রতি মাত্রা আছে 30-60-60, মানে নাইট্রোজেন 30 কেজি, 60 কেজি, আর 60 কেজি হচ্ছে পটাশ আর ফসফেট এবং পটাশ। বিঘা প্রতি হিসাব করলে যেটা দাঁড়ায় 9.5 কেজি ইউরিয়া, 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 13.5 কেজি মিউরেট অফ পটাশ লাগবে। এবং মূল মানে বিচন ছড়ানোর ঠিক আগে শেষ চাষে এটা দিতে হবে। আচ্ছা, এই গেল সার। আর কোনো সার দেওয়ার দরকার নেই এবং কোনো চাপান সারেরও দরকার নেই। পরবর্তীকালে গাছ নিজেই বাতাসে নাইট্রোজেন থেকে নাইট্রোজেনের চাহিদা মিটিয়ে নেবে। আচ্ছা, আর সেচের দরকার কতটা হয়? খরিফ খন্দে সাধারণত বৃষ্টি হয় বলে সেচের খুব একটা দরকার নেই। রবি মরশুমে লাগতে পারে, যেহেতু সেই সময় বৃষ্টিপাতটা থাকে না। তবে খরিফ খন্দেও যদি বৃষ্টিপাতের টান থাকে বা না হয়, তাহলে ফুল আসার আগে যখনই দেখব গাছে 2-1টা করে ফুল আসছে, তখন কিন্তু একটা সেচ অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবং রবি খন্দের ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি 70 দিনের মাথায় একটা, আর একটা 100 দিনের মাথায় একটা, এই দুটো সেচ অবশ্যই দেবেন চাষি ভাই। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে অরহর চাষ করতে গেলে ঠিক কী ধরনের জমি নির্বাচন করা উচিত, কোন সময় চাষ করা উচিত, সার্বিকভাবে অরহর চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সেই সমস্ত বিষয় আমরা আশা করব আমাদের আজকের আলোচনা কৃষক বন্ধুরা আপনাদের আগামী দিনের অরহর চাষের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।